বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ বোর্ডে তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের এই বাংলা ক্লাসটি। তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের ইলিয়াস নামের একটি গল্প আছে, যেটি লিও টলস্টয়ের লেখা। সেই গল্পটি নিয়েই আজকে আমাদের সম্পূর্ণ ক্লাস। তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখ। মূল গল্পে যাওয়ার আগেই এই গল্পের প্রারম্ভিক কিছু বিষয় আমরা একটু আলোচনা করে নিই অল্প করে। দেখো, প্রথমেই বলি যে লিও টলস্টয়ের সম্পর্কে কিছু দু চার কথা বলে নিই। লিও টলস্টয় একজন রুশ বা রাশিয়ান লেখক ছিলেন। সম্ভবত 1821 খ্রিস্টাব্দে তাঁর জন্মগ্রহণ ছিল। তো তিনি রাশিয়ান লেখক ছিলেন। তিনি প্রথম উপন্যাস এই জিনিসটাকে তিনি তার লেখনীর মধ্যে প্রকাশিত করেছিলেন, মানে বিস্তারিত গল্প লেখা। এবং একধারে তিনি লেখক যেমন ছিলেন, একধারে তিনি দার্শনিকও ছিলেন। তার প্রত্যেকটি লেখার মধ্যে মানুষের মনস্তত্ত্ব, মানুষের মনস্তাত্ত্বিক জগৎ এবং সমগ্র সমাজের সমাজতত্ত্ব ইত্যাদি দার্শনিক এবং তার সাথে দার্শনিক প্রেক্ষাপটগুলি ফুটে উঠত। তোমাদের এই যে ইলিয়াস নামের যে লেখনীটা, এটাতেও তোমরা সেই মানুষের মনস্তাত্ত্বিক দিকটা দেখতে পাবে। যখন এই টেক্সটটা সম্পূর্ণ পড়ানো হবে, আমাদের পরবর্তীতে আসছে, তোমরা তারপরে অবশ্যই দেখবে যে লিও টলস্টয় সেখানে কিভাবে দার্শনিক তত্ত্বকে ফুটিয়ে তুলেছেন। তাহলে লিও টলস্টয় সম্পর্কে সংক্ষিপ্ত কি পাওয়া গেল, যে তিনি 1900 দশকের একজন লেখক ছিলেন, রাশিয়ান লেখক। তিনি একধারে লেখক তো ছিলেনই, তার সাথে দার্শনিকও ছিলেন। তার অহিংস তত্ত্ব খুবই বিখ্যাত ছিল, যেটা লিও টলস্টয় সেই অহিংস তত্ত্ব পরবর্তীকালে গান্ধীজি, তাদের মধ্যে কিন্তু এই তত্ত্বটা দেখা গিয়েছিল। সেটার মূল উৎস কোথা থেকে নেওয়া হয়েছিল না, এই লিও টলস্টয়ের লেখনী থেকে। তিনি অহিংসবাদী ছিলেন। এরপরে আসি ইলিয়াস, এই যে গল্পটির একটু সংক্ষিপ্ত পরিচয়। দেখো, লিও টলস্টয়ের অনেকগুলি ছেলে মেয়ে ছিল, তার মধ্যে একটি ছেলের নাম ছিল ইলিয়াস, কিন্তু তার সেই পুত্র ইলিয়াসের নাম নিয়ে তিনি এই, মানে তার জীবনী নিয়ে তিনি এই গল্পটা লেখেননি। তিনি এই গল্পটির মধ্যে একটি ইলিয়াস নামক একটি মানুষের কাহিনী বলেছেন, যার জীবনের উত্থান পতন ইত্যাদির সমগ্র বিষয়টা নিয়ে এই কাহিনীটা বলা আছে। এই কাহিনীটার মধ্যে তোমাদের শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে, যে জীবনের কিভাবে আমাদের থাকা উচিত, এই জীবনের পরম প্রাপ্তি বা পরম শান্তি কোথায় পাওয়া যায়, সেই বিষয় নিয়ে কিন্তু এই ইলিয়াস যে ছোট্ট গল্পটি এখানে বলা আছে। ইলিয়াস এই গল্পটি পড়ার সময় তোমরা অনেক কিছু নতুন শব্দ পাবে, যে শব্দগুলি আমরা যখন টেক্সট পড়াবো অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করবো সেগুলোর মানেগুলি। তো সেগুলি তোমরা অবশ্যই দেখবে। এবার আসি যে এই যে রুশ লেখক লিও টলস্টয়, তার লেখাটাকে বাংলায় অনুবাদকৃত করেছেন মনীন্দ্র দত্ত বলে একজন লেখক, তিনি তর্জমা করেছেন। তো সেই মনীন্দ্র দত্তের এই যে লেখনী, অর্থাৎ বাংলাতে তিনি যে সুন্দরভাবে লিখেছেন এই ইলিয়াস গল্পটিকে, তার জন্য অত্যন্ত সাধুবাদ, যে খুব সুন্দর গল্পটি। তাই আর দেরি না করে এবার তোমাদের সম্পূর্ণ ক্লাসটাতে চলে যায়। টেক্সট ধরে ধরে যে ক্লাস, তোমরা অবশ্যই তোমাদের সুবিধার্থে টেক্সট বইটাকে তোমাদের সামনে রাখবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, আমরা টেক্সটে চলে এসেছি, তোমরা তোমাদের সুবিধার্থে অবশ্যই টেক্সট বইটাকে সামনে রাখবে। এটা একটা সম্পূর্ণ ক্লাস, তাই টেক্সট বইটাকে সামনে রেখে সম্পূর্ণ বিষয়টা বুঝবে। ইলিয়াস, লিও টলস্টয়ের লেখা। ইলিয়াস এই যে নামটা, এটা লিও টলস্টয়ের, যেটা তোমরা জানলে যে এটা তার পুত্রের নাম ছিল। একটি পুত্র ছিল, তারও নাম ছিল ইলিয়াস। এখানে কিন্তু তিনি তার পুত্র সম্পর্কে লিখছেন না, তিনি একটা অন্য দর্শনে লিখছেন। এবার দেখো, উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। তাহলে ইলিয়াস উফা নামের একটি প্রদেশে বাস করত। ইলিয়াসের, এটা একটু ক্লাসটা একটু বড় হবে, তাই ধৈর্য সহকারে অবশ্যই দেখবে। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখনই সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, ঘটকি বলতে মহিলা ঘোড়া, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। তাহলে এখানে আমরা ইলিয়াস নামের যে লোকটির কথা পেলাম, তার বাবা যখন মারা যায়, তখন তার অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানে টাকা পয়সা এসব সম্পত্তির অবস্থা খুব একটা ভালো ছিল না। তাহলে সেরকম বিশেষ কিছু ছিল না। 2টি ঘোড়া, 20টি ভেড়া আর 7টি ঘটকি, এই নিয়ে তার কিছু বিষয় সম্পত্তি ছিল। কিন্তু ইলিয়াস তার খেটে এসব করে ধীরে ধীরে তার সম্পত্তি কিন্তু বাড়াতে লাগলো। তারপরে দেখো, সে তার স্ত্রী
সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমাতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। তাহলে এই যে ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী, এরা দুজন মিলে কি না প্রচুর পরিশ্রম করতে লাগলো। পরিশ্রমের দ্বারা তাদের একটু একটু করে প্রতি বছর বছর একটু করে উন্নত হতে লাগলো। এইভাবে 35টি বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুর যারা, তারা গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানিরা দুধ দোয়ায়, কুমিস, মাখন, পনির তৈরি করে। এখানে দেখো কুমিস বলে একটি শব্দ পেলে তোমরা। এটা একটা রাশিয়ান শব্দ, ওখানে রুশ অঞ্চলে খুবই প্রযোজ্য, মেরু অঞ্চলে বিশেষ ভাগ এটা চলে, যেখানে খুব ঠান্ডা প্রদেশ। সেখানে যেমন আমরা দুধ থেকে দই করি, দই থেকে লস্যি বানাই, ঠিক সেই রকমই কুমিস ওখানের ঘোড়ার দুধ থেকে, ঘটকির দুধ থেকে, ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের ফার্মেন্ট করা, সেই গেঁজানো হয়েছে দিয়ে এক ধরনের ওই রকম লস্যি টাইপের, এটাকে ওখানে কুমিস বলা হয়। আর বোঝা গেল। আর পনির, মাখন তোমরা জানো। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও, ইলিয়াস তখন খুব ভালো সম্পত্তিযুক্ত এবং খুব ভালো, বেশ একদম দহরম মহরম। পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে, সকলের হিংসা হয়, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ইলিয়াস যে এত মেহনত করেছে সেটা কিন্তু কেউ দেখে না। সবাই দেখতে পেল কি যে ইলিয়াস ভাগ্যবান, ও এমনি এমনি বড় লোক হয়ে গেছে। এরপর দেখো, ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিস, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। ওখানে ঘোড়ার মাংস খাওয়া হতো, যেখানের কথা বলা হচ্ছে। এটা রুশ অঞ্চলে, বেশ ঠান্ডা প্রদেশ। তাহলে কি বলছে যে ইলিয়াসের এই যে বারবারন্ত, ইলিয়াস একটা বেশ প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হলো, প্রচুর টাকা পয়সা আছে, তাহলে তার বিভিন্ন লোকের সঙ্গে এবার আনাগোনা রইল। তার বাড়িতে আসে তারা সবাই। এবার যখনই কেউ আসে কি হয় না, তার বাড়িতে যে সমস্ত খাবার পানীয় এবং মাংস টাংস বেশ ভালোই হতো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশে অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। তাহলে ইলিয়াসের 2টি ছেলে 1টি মেয়ে, একটা ছেলে মারা গেল মারামারি করে বড়টি, আর ছোটটি সে বিয়ে করে এখান থেকে পালিয়ে গেছে। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতেও কিছুটা টান পড়লো। এরপরে ইলিয়াসের ভেড়ার পালে মকর লেগে অনেকগুলি মরে গেল। মকর বলতে এক ধরনের বিশেষ ছোঁয়াচে রোগ। তখন এখনকার দিনে হয়, দেখবে ভাইরাস গঠিত বিশেষ করে রোগ, যেগুলোর এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে, যেগুলো ভাইরাস থেকে হতো। তখনকার দিনে ধরে নাও বিজ্ঞান এত উন্নত ছিল না, তো তখন এটাকে মকর বলা হতো, ছোঁয়াচে রোগ। যেমন আমাদের মানুষের হয় তোমার চিকেন পক্স, মামস ইত্যাদি যে হয়, এগুলো ঠিক সেরকমই। তো সেরকমই ভেড়ার পালে একটা ধরনের রোগ এলো এবং অনেক ভেড়া মারা গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। তার পরের বছর ওই ইলিয়াসের অঞ্চলে শস্য কিচ্ছু ফললো না, একদম খরা, দুর্ভিক্ষ, খড়ও পাওয়া গেল না একবারে। ফলে সেই বছর শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মরে গেল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। তাহলে ইলিয়াসের এবার কিভাবে দেখো ধ্বংস শুরু হলো, যে সে একটা বিশাল বড় লোক, বিশাল সুন্দর সম্পত্তিযুক্ত একটা মানুষ হয়ে গিয়েছিল, কিন্তু তার ছেলেরা তার সাথে বেইমানি করে নানা কিভাবে দেখো দুর্ভিক্ষ হলো, ভেড়া মরে গেল চুরি করে নিয়ে, গরু মরে গেল, এইভাবে তার সমস্ত সাম্রাজ্য, সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাবু সবশেষে গৃহপালিত পশুগুলোকেও বিক্রি করে দিয়ে দুর্দশার একবারে চরমে নেমে এলো। তাহলে ইলিয়াসের কি হলো না, একদম চরম অবস্থা তৈরি হলো, যে তার নিজের পরার মতো কোট কম্বল কিছুই আর নেই, সব বিক্রি করে দিতে হলো। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একবারে সর্বহারা হয়ে পড়লো।
ফলে বৃদ্ধ বয়সে স্যামির স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। তাহলে এখন ইলিয়াস আর তার স্ত্রীর কিরকম অবস্থা হলো, না তাদের নিজের বাড়িও নেই, আর পরের ঘরে বাস করতে হচ্ছে এবং শরীরও অসুস্থ। সম্বলের মধ্যে রইল কাঁধে একটা বোচকা, বোচকা বলতে এক ধরনের কি বলবো, সেই ঝোলা টাইপের এরকম আর কি, তাতে একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী সামসেমাগি, সামসেমাগি তার স্ত্রীর নাম, ঠিক আছে। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই আর। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির উপর, মানে বুড়ো বুড়ির জন্য খুব করুণা হলো মোহাম্মদ শাহ নামে, যে এরা খুবই, সে নিজেও ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস তুমি আমার বাড়িতে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতক্ষণ ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। সামসেমগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে, আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব, এছাড়াও যদি কিছু লাগে বলবে তাও দেব। তাহলে মোহাম্মদ শাহ বলে একজন তার প্রতিবেশী ছিল, সে এখন কি বললো যে ইলিয়াসকে, যে তোমরা তো বয়স হয়েছে, তোমরা আমার বাড়িতেই থাকো, টুকটাক যা কাজ পারলে করবে এবং যা কিছু সুবিধা অসুবিধা বলবে অবশ্যই আমি সেগুলো দেখবো, তোমাদের খাওয়া পড়া এসব নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব হয়ে গেল, যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও বেশ লাভ হলো, কারণ নিজের একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবেই করতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করতো। তবুও এই সম্পন্ন মানুষটি দুটি দুরাবস্থা থেকে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। তাহলে মোহাম্মদ শাহর এই যে দুজন বুড়ো বুড়িকে রেখে কি হতো, খুব লাভ হতো, কারণ কি অল্প স্বল্প খাওয়া দাওয়া দিয়ে তার বিশাল কাজ করে দিত, তো তার খুবই আনন্দ ছিল। কিন্তু তবুও এদেরকে দেখে, মানে ইলিয়াস এবং তার স্ত্রী স্যামসামাগিকে দেখে তার খুব করুণা হতো, যে এরা সত্যি মানে আরো ভালো জীবন ডিজার্ভ মানে পেতো, কেন এদের সাথে এরকম হলো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিল মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিজ এর হাত দিল। মেঝের কম্বলের উপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। তাহলে মোহাম্মদ শাহর বাড়িতে মোল্লা বলে একদিন অতিথি হিসেবে এলো। তারা কি না, তাদের খাওয়া দাওয়া চলছে, এমন একটা কথা বলা হচ্ছে, সেখানে কি না কুমিজ পান করতে করতে তারা গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশে দিয়ে যাচ্ছিল, তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিরা বলল, মোহাম্মদ শাহ অতিথিদের বলল, কি বললো, যে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটিকে চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? অতিথিদের মধ্যে একজন বলল যে আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল, নাম ইলিয়াস, নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি, লোকটি কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর, অথচ আজ তার কিছুই নেই, আমার কাছে মজুরের মতো থাকে, তার আর স্ত্রী ঘটকিদের দুধ দোয়ায়। অর্থাৎ এটা মোহাম্মদ শাহ তার অতিথিদের বলছে যে ওই যে লোকটিকে দেখলেন, একে চেনেন, সেই সম্পর্কে বলছে, ইলিয়াস সম্পর্কে, যে সে এক সময় এই তল্লাটে সব থেকে বড় ধনী ছিল, কিন্তু আজকে তার কি দুরাবস্থা হয়েছে দেখুন। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক করে শব্দ করলো, ঘাড় নাড়াতে নাড়াতে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিপন্ন। তারপরে বলছে, দেখো এখানে একটা কথা বলছে যে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, ভাগ্যকে চক্রাবত ধরা হয়, সুখানি চ দুঃখানি চ চক্রাবত ক্রমবর্ততে, অর্থাৎ সুখ দুঃখ চক্রভাবে ঘোরে, কারোর জীবনে কখনোই সুখ এবং দুঃখ চিরস্থায়ী হয় না, সবই ক্ষণস্থায়ী। লিও টলস্টয় এই কথাটাকে এখানে একটা দার্শনিক তত্ত্ব হিসেবে নিল, অর্থাৎ মনস্তত্ত্ব, মনের ভাব প্রকাশক একটা দ্রব্য, একটা কথা। কারণ এখানে লিও টলস্টয় একজন দার্শনিক ছিলেন, তিনি এখানে এই দর্শন তত্ত্বটাকেই তুলে ধরলেন। এরপর দেখো কি বলছে, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো,
বাবাই একবার এদিকে এসো তো। বাবাই বলতে ওখানকার বয়স্ক মানুষ যারা দাদু সম আর কি, মানে পিতামহ সম, তাদেরকে বাবাই বলা হতো। যে বাবাই একবার এদিকে এসো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে। ইলিয়াস ও তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এসে কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনে সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এখনকার দুরাবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? তাহলে এখানে কে কাকে কি বললো? না, এই যে অতিথিরা কাকে বললো? ইলিয়াসকে ডেকে বললো যে এর কাছে, এর তো জীবনের একটা টানাপোড়েন দেখেছে, এক সময় বিশাল বিশাল বড়লোক ছিল, এখন খুব দুঃখময় জীবন। তাহলে জীবন সম্পর্কে অনেক কিছু এর কাছ থেকে জানা যাবে, শেখা যাবে জীবন কি। তো একজন অতিথি তাকে জিজ্ঞাসা করলো যে আজকে এই যে আমরা বসে বসে আড্ডা করছি, এখানে সঙ্গে গল্প করছি, আপনিও একদিন এরকমই ছিলেন, এরকম জীবন ছিল আপনার, তো আমাদেরকে দেখে কি আপনার একটু হলেও কষ্ট হয় যে হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। ইলিয়াস হেসে কি বলল যে সুখ দুঃখের কথা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা ছেলে, আমরা আমাদের মাথায় অনেক রকম জিনিস ঘুরে ফেরে, তা আমরা হয়তো একটু গুছিয়ে কায়দা করে কথা বলে ফেলাবো, সত্যিটা হয়তো বলবো না। আমার স্ত্রী মেয়ে মানুষ, তো তাই ওনাকে জিজ্ঞাসা করুন। কেন না, উনি মেয়ে মানুষ, উনি সরল ভাবে বলে দেবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শ্যাম শ্যামাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। দিয়ে কি বললো? 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, ভালো করে এই কথাটাকে, খুব গুরুত্বপূর্ণ। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। তাহলে তার স্ত্রী একটা খুবই যুক্তিপূর্ণ কথা বললো, ভালো করে দেখো, যে আমরা 50 বছর ধরে সংসার করছি, অনেক সুখ খুঁজেছি, সুখের জন্য আমরা অনেক কিছু করেছি, প্রচুর পরিশ্রম করেছি, রাত নেই দিন নেই জেগেছি, পরিশ্রম করেছি, যা মানে মানুষ করতে পারে সবকিছু করেছি। কিসের জন্য? সুখের জন্য, একটু ভালো থাকবো বলে। কিন্তু সেটা আমরা পাইনি, সেটা এখন পেয়েছি এই দুঃখময় জীবনে। তাহলে এবার তোমাদের মনে সংশয় জাগবে, তাহলে জিনিসটা কি যেটা সে সুখের সময় পেলো না, টাকা পয়সা যখন ছিল পেলো না, এখন পেয়ে গেল? না, সেটা কি বলছে দেখো। অতিথিরা বিস্মৃত হয়ে গেল, স্বাভাবিক হওয়া, কারণ অতিথিরা এই কথাটা শুনে না, তারা অবাক হয়ে গেল যে আপনি কি বলছেন, আপনার টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, আপনি বলছেন আপনি এখন সুখে, তখন সুখে ছিলেন না? এটা কি করে হয়? গৃহস্বামীও বিস্মৃত হলো। গৃহস্বামী বলছে, সে কি, এবার কি কথা? সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, দুই হাত ভেঙে বসে সে স্যামির দিকে চেয়ে হাসছে, স্যামিও হাসছে, অর্থাৎ ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী দুজনেই হাসছে। এবং অতিথি এবং যে গৃহ মালিক যে ছিল, তারা অবাক হয়ে গেছে, যে আবার কি কথা। দেখো, এই যে কথাটা, এটা লিও টলস্টয় লিখেছেন, তিনি কিন্তু দার্শনিক মানুষ ছিলেন, তো তাই এখানে একটা জীবন দর্শনের কথা তিনি তুলে ধরেছেন, একটা জীবন দর্শনের দৃশ্যকে তিনি তুলে ধরেছেন, সারা জীবনের কি অনুভূতি, কি বিচার, কি করা উচিত, সেই তত্ত্বকে তিনি এখানে ফিট করেছেন। বুড়ি আবার বলল, আমি সত্য বলছি, তামাশা করছি না, অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমার চাই না। তাহলে এখানে যে সেম সামাগি, যে ইলিয়াসের স্ত্রী, তিনি কি বলছেন যে আমি সত্যি বলছি, আমি আপনার সাথে মজা বা ইয়ার্কি করিনি, যে অর্ধ শতাব্দী মানে 50 বছর ধরে আমরা সত্যি বলছি, আমরা সুখী খুঁজছি, আমরা যখন ধনী ছিলাম সুখ পাইনি, সেটা আজ পেয়েছি, আমার আর সত্যিই চাওয়ার নেই। কিন্তু এখন কিসের তোমাদের সুখ হচ্ছে? এটা একটা অতিথি জিজ্ঞাসা করলো, দিয়ে বলছে, দেখো, যে বলছি, যখন ধনী ছিলাম বুড়ো আর আমি এক মুহূর্তের জন্য শান্তিতে ছিলাম না, কথা বলারই সময় নেই, অন্তরের কথা ভাবনার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তার অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়ে ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, বাছুর নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলিকেই নিয়ে সরে পড়লো,
রাতে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা। ভেড়া বুঝি ছানাগুলিকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাতই ঘুম ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল, সে হয়তো বলল এটা এইভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তার, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝি না। তাহলে এখানে যে বয়স্ক মহিলা, তিনি কি বলছেন? তিনি এখানে কোন সুখটার কথা বলছেন? যে জীবনে সুখ বলতে কি, যে আমরা একে অপরের সাথে কথা বলবো, ভাব বিনিময় করবো, কিছু ভালো ভাববো, ঈশ্বরের প্রার্থনা করবো, এইসবের সময় ছিল না। কারণ তখন আমি তো ধনী। মনে করো কোনো মানুষের প্রচুর টাকা পয়সা আছে, বিশাল ব্যবসা আছে, তাহলে সে তো সেই নিয়ে ব্যস্ত আছে সারাদিনে, তার সেই সব ভাবনা চিন্তার আর সময় নেই এই সংসার নিয়ে। তো সেটা এখানে স্ত্রী বলছে যে আমাদের সেসবের সময় ছিল না। আর এখন কি হয়েছে না, এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও নেই, দুশ্চিন্তাও নেই, কারণ আমাদের পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই, তাই তো? কারণ আমাদের না ঘর আছে, না দুয়ার আছে, না ঘোড়া, না বাছুর, কিছু নেই। তাহলে আমাদের না পাওয়ার আশা, না যাওয়ার চিন্তা, কিছুই নেই। আমাদের একমাত্র কাজ প্রভু সেবা করা, সেই ঈশ্বরের সেবা। যতটা খাটতে পারি খেটে দিই স্বেচ্ছায়, কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই, লোকসান তো নেই। বাড়িতে এলেই আবার কুমিজ পাই, শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট, জ্বালানি তো আছেই। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটা মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তাহলে ইলিয়াসের স্ত্রী এতক্ষণ যে নিজেদের জীবনের অনুভূতি বা নিজেদের জীবনের অভিজ্ঞতা, সেটা শেয়ার করলো অতিথিদের কাছ থেকে, যে তারা এককালে বড় লোক ছিল, এখন তাদের কাছে আর কিছুই নেই। তো তাদের এই যে মানসিক শান্তি বা প্রশান্তি, যে অনুভূতি, এটা বলার পরে ইলিয়াস কি বলছে, অতিথিদের হাসি দেখে বলছে, যেখানে হাসার কিছু নেই বন্ধুগণ, এটা একদমই আমাদের জীবনের অনুভূতি। আমরা অবুঝ ছিলাম, যে ধন টাকা পয়সা এসবের পেছনে ছুটে বেড়াচ্ছিলাম, কিন্তু আসল যে সত্যি, সেটা আমাদের কাছে ঈশ্বর আজকে উন্মুক্ত করেছে, আজকে আমাদের কাছে দেখিয়েছে যে আসল সত্যি কোনটা। জীবনের চরম শান্তি থাকা, শান্তিতে থাকা, ভালো থাকা, এটাই হচ্ছে জীবনের চরম প্রাপ্তি, মানে এটাই সকলের পাওয়া উচিত। তাহলে আমরা এতদিন যার পেছনে ছুটে বেড়াচ্ছিলাম, সেটা মোহমায়া, অর্থাৎ সেই সত্যিটা আমাদের কাছে অনুভূত হয়েছে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা গুপ্তধন গল্প পড়ে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখবে সেখানে একজন গুপ্তধনের প্রার্থনা করছে এবং সেখানে একজন সাধু বাবা আসছে তার কাছে। সেই গুপ্তধনের প্রার্থী যে, সে বলছে যে বাবা, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো, আমার যা হারিয়েছে তা আমাকে কোথায় আছে বলো। তো সেই সম্বন্ধে যে মনীষী বা যে সাধু বেশে এসেছিলেন, তিনি বলছেন যে তোমার যা হারিয়েছে তার জন্য আনন্দ করো, দুঃখ পেও না, আমি যদি তোমার ক্ষতি চাইতাম তাহলে তোমায় বলে দিতাম। তো এই কথাটাই এখানে কিন্তু বলা আছে। এখানে লিও টলস্টয় তার দার্শনিক তত্ত্ব তুলে ধরেছেন। এবার কি বলছে দেখো, যে তখন মোল্লা বললেন, এটা খুব জ্ঞানের কথা, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। এইভাবে তোমাদের ইলিয়াস নামক এই যে গদ্যটা আজকে শেষ হলো। এটির তর্জমা করেছে, মানে লিও টলস্টয়ের লেখা থেকে বাংলাতে অনুবাদকরণ করা হয়েছে, সেই কাজটি করেছেন মনীন্দ্র দত্ত নামের একজন লেখক। আর তোমরা অবশ্যই এই ভিডিওর শেষে অংশে চলে এসেছো, তোমরা অবশ্যই ভিডিওর এই যে পুরো ক্লাসটা দেখলে, এখান থেকে তোমরা কি শিখলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে।